আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। জীবনযাত্রার ব্যয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান মামদানি। গাজায় শিগগির শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আশা করছেন ট্রাম্প। ক্যারিবীয় অঞ্চলে নৌকায় ফের মার্কিন হামলা, নিহত ৩। অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, দাবি সিউল সেনাবাহিনীর। পাক আফগান সীমান্তে ফের তীব্র উত্তেজনা, বিপুল সেনা মোতায়েন আফগানিস্তানের। ইরান ও লেবাননের পক্ষ নিয়ে ফের ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিল মিশর, ভয়ে জরুরি বৈঠকে বসলেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। জীবনযাত্রা খরচ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নগরবাসীর জীবনযাত্রার খরচ নিয়ে আলোচনা করতে চান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুরুতে তেমন গুরুত্ব না পেলেও এই মার্কিন মুসলিম আইন প্রণেতা নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে পর্যবেক্ষকদের চমকে দিয়েছেন। একটি ব্রিফিংয়ে রসিকতা করে বলেন, হোয়াইট হাউস এখনও আমাকে অভিনন্দন জানায়নি। তিনি বলেন, আমি নিউ ইয়র্কবাসীর সেবায় আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি সেই বিষয়ে এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তিনি জীবনযাত্রার খরচ কমানোর বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রতিও ইঙ্গিত দেন। ট্রাম্পের মতো মামদানিও তার নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার উচ্চ খরচ, মুদ্রাস্ফীতি এবং বাজার খরচ বৃদ্ধির বিষয়গুলোকে কেন্দ্র করে রেখেছিলেন। এই ইস্যুগুলোকেই সামনে রেখে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়ামোর প্রচারণা প্ল্যাটফর্মকে পরাজিত করেন। মামদানি বলেছেন, আমার মনে হয় প্রেসিডেন্টের জন্য এই নির্বাচন থেকে শিক্ষা হলো শুধু খেটে খাওয়া আমেরিকান জীবনে চলমান সংকট যাতাই চিহ্নিত করাই যথেষ্ট নয়, সেই সংকট মোকাবেলায় কাজ করে দেখাতে হবে। মামদানি ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় খাদ্যদ্রব্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় থেকে সরকারি ষাটদণ্ডের সময় খাদ্য সাহায্য স্থগিত করতে চেয়েছিলেন। সিটি বাসে ফ্রি যাতায়াত, বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ এবং শিশুদের জন্য বিনামূল্যে ডে কেয়ার চালু এইসবই ছিল মামদানির মূল প্রতিশ্রুতি। নির্বাচনে জেতার পর মামদানি বলেন, দেশের রিপাবলিকানরা এই কারণেই ভয় পাচ্ছেন যে আমরা সত্যি এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করব। বুধবার মামদানি তার অন্তর্কালীন অভিযান পরিচালনার জন্য ৫ জন নারীকে কো-চেয়ার হিসেবে পরিচয় করে দিয়েছেন। এই ৫ জনের মধ্যে আছেন জো আইডেনের অধীনে ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান লিনা খান, আরেকজন হলেন মারিয়া টোরি স্প্রিঙ্গার, যিনি বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সাথে ট্রাম্পের সম্পর্কের কারণে ডেপুটি মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন। গাজায় শীঘ্রই শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আশা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ৬ নভেম্বর বলেছেন, তিনি গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের সমন্বিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আশা করছেন। মধ্য এশিয়ার নেতাদের সাথে হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, এটি খুব শীঘ্রই হতে যাচ্ছে। এমন কিছু দেশ আছে যারা যে কোনো সমস্যায় হামাসের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজায় ট্রাম্পের যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনার অংশ হিসেবে এই বহুমতী বাহিনী মোতায়েন করা হবে। সম্ভবত মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্যদেরও এতে অন্তর্ভুক্ত করা হবে। ১০ অক্টোবর ট্রাম্পের পরিকল্পনাটি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সহায়তা করে, কিন্তু গাজায় মানবিক সংকট এখনও কমেনি। এই বাহিনীর মিশর এবং জর্ডানের সমর্থনে গাজা উপত্যকায় যাচাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ এবং সহায়তা করার কথা। এটি বর্ডারবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করতে এবং হামাসের অস্ত্র পাচার প্রতিরোধেও কাজ করবে। বুধবার মার্কিন সরকার ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করার লক্ষ্যে অংশীদার দেশগুলোর কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে। প্রস্তাবে আন্তর্জাতিক বাহিনীকে সবুজ সংকেত দেওয়াও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন মিশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটনের জাতিসংঘ দূত মাইক অলস 10টি নির্বাচিত সুরক্ষা পরিষদের সদস্য এবং মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক সহ কয়েকটি আঞ্চলিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন এবং তাদেরকে খসড়াটি কপি দিয়েছেন। তবে ভোটের সময় এখনও নির্ধারিত হয়নি। কূটনৈতিক সূত্রের মতে বেশ কয়েকটি দেশ বাহিনীতে অংশগ্রহণের জন্য তাদের ইচ্ছার কথা জানিয়েছে, তবে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে সেনা মোতায়েনের আগে নিরাপত্তা পরিষদের আদেশের ওপর জোর দিয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত মার্কিন কমান্ড সেন্ট্রাল কমান্ডের প্রধান গত মাসে গাজা ভ্রমণকালে বলেছিলেন, সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। ক্যারিবীয় অঞ্চলে নৌকায় ফের মার্কিন হামলা, নিহত ৩। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী আরেকটি নৌকায় হামলা চালিয়েছে।
মাদক পাচারের অভিযোগের সন্দেহেই এই হামলা চালায় মার্কিন বাহিনী। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেইসেথ। এর ফলে ওয়াশিংটনের বিতর্কিত মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা কমপক্ষে ৭০ জনে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরের শুরুতে ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ধরনের হামলা শুরু করেছে, যেখানে নৌকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব হামলা কার্যত বিচারবিরোধী হত্যাকাণ্ডের সমান। এখন পর্যন্ত মার্কিন হামলায় অন্তত ১৮টি নৌকা ধ্বংস হয়েছে, এর মধ্যে ১৭টি নৌকা এবং একটি আধা নিমজ্জনযোগ্য নৌযান। কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করতে পারেনি যে নৌকাগুলো মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেছিল। হেইসেথ একটি এক্সে সর্বশেষ হামলার আকাশ থেকে তোলা একটি হামলার ফুটেজ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এটি আগের হামলাগুলোর মতোই আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়েছে। একটি সন্ত্রাসী সংগঠন কর্তৃক পরিচালিত নৌকাকে লক্ষ্য করা হয়েছিল। হেইসেথ বলেন, নৌকায় থাকা ৩ জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে, তবে তিনি নিহতদের কোনো পরিচয় প্রকাশ করেননি। তিনি আরও সতর্ক করেছেন, আমাদের মাতৃভূমির জন্য হুমকি এবং সব মাদক সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি, যদি বেঁচে থাকতে চাও তবে মাদক পাচার বন্ধ করো, যদি মাদক পাচার চালিয়ে যাও তবে আমরা তোমাদেরকে হত্যা করব। মার্কিন সরকার প্রকাশিত পূর্ববর্তী কিছু ভিডিওর মতো এই ভিডিওতেও নৌকার কিছু অংশ অস্পষ্ট করে দেওয়া হয়েছে, তবে কারণ উল্লেখ করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ল্যাটিন আমেরিকায় একটি বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। তারা দাবি করছেন মাদক পাচার প্রতিরোধ করাই তাদের উদ্দেশ্য। অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, দাবি সিউল সেনাবাহিনীর। উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ তাৎক্ষণিকভাবে আর কোনো বিবরণ প্রকাশ করেননি। এটি কী ধরনের ব্যালিস্টিক অস্ত্র ছিল বা এটি কতদূর উড়েছিল তা স্পষ্ট নয়। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ৭ম পারমাণবিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিম জং উন সিদ্ধান্ত নিলেই তা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব। বুধবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে। সংসদের গোয়েন্দা কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আইন প্রণেতাদের ব্রিফ করেন এবং তাদের মূল্যায়ন তুলে ধরেন। শাসক দল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য পার্ক সান-ওয়ান এবং বিরোধী দল পিপল পাওয়ার পার্টির লি সিয়ং কিউন বৈঠকের পর সাংবাদিকদের বলেন, যদি কিম পুঙ্গিরির ৩ নম্বর টানেল ব্যবহার করে একটি পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন, তবে তা অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা যেতে পারে। এর আগে গত মাসে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়ার এই সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাক আফগান সীমান্তে ফের তীব্র উত্তেজনা, বিপুল সেনা মোতায়েন আফগানিস্তানের। আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে বড় খবর আসছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে। পাকিস্তানের সাম্প্রতিক হামলার দাঁতভাঙা জবাব দিতে আফগানিস্তান আবারও সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে। এই পদক্ষেপের ফলে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে পূর্ণমাত্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ডুরান্ড লাইন বরাবর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে অতিরিক্ত সেনা, ভারী কামান ও সাজোয়াজান পাঠিয়েছে। আফগান অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছেন, পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি চালানো বিনা উস্কানিমূলক হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে থমথমে। আফগান বাহিনীর এই আকস্মিক সেনা সমাবেশের পর পাকিস্তান পক্ষ থেকেও সীমান্তে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ইসলামাবাদ সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের এই পদক্ষেপের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে সামরিক বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অতীতেও এই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার উপর জোর দিয়েছে। ইরান ও লেবাননের পক্ষ নিয়ে ফের ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিল মিশর। ভয়ে জরুরি বৈঠকে বসলেন নেতানিয়াহু।
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরান এবং লেবাননের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে মিশর। কায়রো থেকে আসা এই আকস্মিক ঘোষণায় পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিশরীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ মুখপাত্র কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গাজা এবং লেবাননে নিরীহ মানুষের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মিশরীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা আর নীরব দর্শক হয়ে থাকবে না এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র লেবানন ও ইরানের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘোষণার পরপরই মিশর ইসরায়েল সীমান্তে মিশরীয় সেনাবাহিনীর ব্যাপক সমাবেশের খবর পাওয়া যাচ্ছে। সিনাই উপত্যকায় সাজোয়াজান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। মিশরের এই নজিরবিদ্রুপ ঘোষণায় তেল আবিবে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে একটি উচ্চ পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠকে বসে আছেন। ওয়ার ক্যাবিনেটের সকল সদস্য এবং প্রতিরক্ষা প্রধানরা এই বৈঠকে উপস্থিত আছেন। ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকে মিশরের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। বিশ্লেষকদের মতে, ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে মিশর ইসরায়েল সম্পর্ক একটি স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু আজকের এই ঘোষণা সেই স্থিতিশীলতার কফিনে শেষ পেরেক ঠুকে দিল। ইরান ও লেবাননের সাথে মিশরের এই নতুন সামরিক ঐক্য ইসরায়েলের জন্য একটি দুঃস্বপ্ন। নেতানিয়াহু এখন 3 ফ্রন্টে যুদ্ধের মুখে পড়েছেন। তার জরুরি বৈঠকটি প্রমাণ করে যে ইসরায়েল এই থুমকিকে কতটা গুরুত্বের সাথে দেখছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।